দাদা হত্যা মামলায় সালমান, আনিসুল, সাদেক, জিয়া আরো 5 দিন করে রিমান্ডে। মিলন হত্যার ঘটনায় গ্রেফতার টিপু মুন্সি। 9 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালীর পানি নামতে থাকলেও লক্ষ্মীপুরে অবনতি। প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ভারতে পাঠাতে তৎপর স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর। জামাই শ্বশুরের দুর্নীতির নানা তথ্য। রাজশাহীতে সরকারি জমিতে 12 চিকিৎসকের বহুতল ভবন নির্মাণ। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা টিপুর অবৈধ সম্পদের পাহাড়। এবং ফারুক আহমেদের সভাপতিত্বে দুপুরে বিসিবি পরিচালনা পর্ষদের প্রথম সভা। স্থায়ী কমিটির পুনর্গঠন নিয়ে আসবে সিদ্ধান্ত। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। এবার বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সকাল 7টায় তাদের আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সুমন শিকদার হত্যার পাশাপাশি আদাবরের জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খান 5 দিনের রিমান্ড দেন আদালত। এ দুটি মামলায় তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তিদের অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। গেল 13 আগস্ট সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সালমান এফ রহমান। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান 1 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর মুসলিম উদ্দিন মিলন নিহতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। একই মামলায় গেল 27 আগস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। টিপু মুন্সি টানা 4 বারের রংপুর 4 আসনের এমপি। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করবেন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার, কখন মির্জা আব্বাসের মামলার রায় হতে পারে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এবং একই সাথে দুর্নীতির মামলায় মূলত একটি রায় হওয়ার কথা রয়েছে। বিশেষ জজ আদালত 6 বেলা 12টায় মির্জা আব্বাসের এখানে আসার কথা রয়েছে এবং বিশেষ জজ আদালত মাসুদ পারভেজের বিচারক মাসুদ পারভেজ তিনি মূলত এই মামলাটির রায় দিবেন। আপনি জানেন যে গেল 22 আগস্ট মূলত এই মামলাটির আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের তর্ক শেষে অর্থাৎ শুনানি শেষে মূলত আজকের এই দিনটিকে মূলত 29 আগস্ট মামলার রায় শুনানির জন্য রায়ের জন্য ঠিক করা হয় এবং তারই অংশ হিসেবে কিন্তু বেলা 12টার পরে আমরা যতটুকু জানতে পেরেছি রায় হবে এবং মির্জা আব্বাস এই অঞ্চলে আসবেন। আপনাকে বলে রাখি যে 2007 সালে দুদক মূলত বাদী হয়ে এই মামলাটি করেছিল। রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল এবং 2008 সালের 24 মে দুদকের উপপরিচালক যিনি এই মামলাটি করেছিলেন তিনি মূলত আদালতে চার্জশিট জমা দেন এবং তার সেই চার্জশিটের ভিত্তিতে কিন্তু 2008 সালের মূলত 16 জুন আদালত এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে মোট 24 জন সাক্ষী কিন্তু এই মামলার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিয়েছেন। যে অভিযোগটি আনা হয়েছিল সেটি হচ্ছে যে 7,54,00,000 টাকা মির্জা আব্বাস তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিনি আয় দেখিয়েছেন এবং একই সাথে 57 লাখ টাকার তিনি তথ্য গোপন করেছেন। যেটি তিনি অর্জন করেছেন সেই তথ্য তিনি যথাযথ না দিয়ে গোপন করেছেন। এমন তথ্যের অভিযোগে কিন্তু এই মামলাটি করা হয়। পরবর্তীতে মামলার শুনানি শেষে যে অভিযোগটা আনা যায়, যিনি 4 কোটি টাকা
অসঙ্গতিপূর্ণ আয় দেখিয়েছেন এবং 22 লাখ টাকার তথ্য গোপন করেছেন। এই যে অভিযোগগুলো মূলত আনা হয়েছিল 2007 সালের মামলার ভিত্তিতে, দীর্ঘ সময় পর আজকে কিন্তু এই মামলাটির মূলত রায়ের জন্য দিন ঘোষণা করা হয়েছে এবং মাঝখানে অনেক সময় কেটে গিয়েছে। আপনি জানেন যে 5 আগস্ট মূলত শেখ হাসিনা সরকার পতনের পরই মূলত বিএনপির যারা ছিলেন তারা শুরু থেকে অভিযোগ করে আসছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং আজকের এই মামলাটি কিন্তু একটা অন্যতম। আপনি জানেন যে বিএনপির অনেক নেতাকর্মী ইতিমধ্যে দুর্নীতির অনেক মামলা থেকে তারা জামিনে মুক্তি পেয়েছেন এবং মির্জা আব্বাস তিনি আজকে মূলত তার এই প্রথম যে মামলাটি অর্থাৎ 5 আগস্টের পরে যে গুরুত্বপূর্ণ একটি মামলার রায় হতে যাচ্ছে এবং একই সাথে এই মামলার আসামি কিন্তু মির্জা আব্বাসের স্ত্রী হচ্ছে আফরোজা আব্বাসও। আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 12টার দিকে তারা আদালত প্রাঙ্গণে আসবেন, 12টার পরে তারপরে হয়তো বা মামলার রায়ের কার্যক্রম শুরু হবে, তখন হয়তো বা আরো কিছু থাকলে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল তো মূলত নিম্ন আদালত থেকে মির্জা আব্বাসের রায় সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার ধন্যবাদ আপনাকে। নিম্ন আদালত থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এই বিষয়ে শুনানির দিন পিছিয়েছে। বৃহস্পতিবার আপিল বিভাগে এ নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। শুনানির জন্য আগামী 2 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এর আগে গেল 11 আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। তার আগে গেল 7 আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনূসকে খালাস দেন আদালত। শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গেল 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুর ও কুমিল্লা ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। নষ্ট হয়েছে ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী ও কাকরি নদীর পানি বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 11 লাখ মানুষ। 724টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 81,000 মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। বন্যার প্রভাবে সবজির দাম আকাশচুম্বী। সেই সাথে বেড়েছে মোমবাতির দাম। 5 টাকার মোমবাতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। মেঘনা নদীর পানি বাড়ায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী। তাদের মধ্যে 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বানের পানি। জেলার 21 লাখ মানুষ পানিবন্দী। 1300টি আশ্রয় কেন্দ্রে এখনও অবস্থান করছে অন্তত 2 লাখ মানুষ। ফেনী শহরের বন্যার পানি নামলেও পেট্রো বাংলা তুলাবাড়ি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও পানির নিচে তলিয়ে ফসলি জমি। ক্ষতি হয়েছে অন্তত 7,500 হেক্টর রোপা আমন ফসলের। মৌলভীবাজারে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। 13টি সড়কের প্রায় 40 কিলোমিটার বেহাল। বিধ্বস্ত টিনের ঘর। ভোলায় জোয়ারে তলিয়ে অন্তত 30,000 হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। এমন বাস্তবতায় কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা কৃষকরা। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীতে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ ও উদ্ধার কাজে অগ্রগতি কেমন দেখছেন জানাবেন আমাদের।
ডানা বলছিলেন নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা। সকাল থেকে সূর্যের দেখা মেলায় নোয়াখালীতে আস্তে আস্তে বন্যার পানি কমতে শুরু করেছে। আরেকদিকে বলতে হয় বৃষ্টি বন্ধ হওয়ায় পানি কমার আরেকটি কারণ রয়েছে। তো জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় এবং সূর্যের দেখা মেলায় নোয়াখালীতে 7.6 সেন্টিমিটার পানি কমেছে। তো যেভাবে পানি কমছে আসলে গতিটা অত্যন্ত কম, যেভাবে নামার কথা পানি সেভাবে নামছে না। তো এর কারণ হিসেবে জানা গিয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলা বিভিন্ন যে পুকুর জলাশয় খাল নালা যেগুলো রয়েছে এগুলো ভরাট হওয়ার কারণে এবং পানি উপচে পড়ার কারণে পানি কমছে না। একই সাথে কিছু অবৈধভাবে প্রভাবশালীরা দখল করে যেগুলোতে বহুতল ভবন গড়েছে এসব কারণেও পানি অপসারণ করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যেখানে পানির প্রবাহে বাধা রয়েছে সেখানে তাদের অভিযান চলছে। পানির গতি যেভাবে স্বাভাবিক করা যায়, পানি যেভাবে পানি নামার গতি স্বাভাবিক করা যায় সেটা তারা কাজ করছে। আর যদি ত্রাণের কথা বলতে হয় যে তাহলে আমি বলবো যে বিভিন্ন সংস্থা বিভিন্ন বেসরকারি সংগঠন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি উদ্যোগে ত্রাণ যাচ্ছে। তবে একটি অভিযোগ রয়েছে যে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ যাওয়ার ব্যাপারে একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগ হচ্ছে যে পরিবহনের অভাবে অথবা যে যোগাযোগ ব্যবস্থা আর অপ্রতুলতার কারণে সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। তো হ্যাঁ, আমি এখন এই বিষয়ে কথা বলবো জেলা রিলিফ সেন্টারের একজন সিনিয়র ভলান্টিয়ারের সাথে। আপনার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ যাচ্ছে কিনা, কি তথ্য রয়েছে? আমরা চেষ্টা করছি যে যতটুকু প্রত্যন্ত যাওয়া যায়, যেখানে বাইরে যাওয়া যাচ্ছে সেখানে নৌকা দিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। আজকে হচ্ছে প্রায় 2000 শুকনো খাবার আমরা বিতরণ করছি নোয়াখালীতে। ওকে, ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে জেলা রেড ক্রিসেন্ট একজন সিনিয়র ভলান্টিয়ার, তিনি জানাচ্ছিলেন যে তারা চেষ্টা করছেন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য, রিমোট অঞ্চলে যাওয়ার জন্য যেখানে যোগাযোগের কারণে যাওয়া যাচ্ছে না। তারা ভলান্টিয়াররা রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা জীবনে ঝুঁকি নিয়ে সেখানে যাচ্ছেন এবং বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। একই সাথে তারা বিশুদ্ধকরণ পানি ও ফিল্টারও তারা বিলি করছেন বন্যার্তদের মাঝে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা ত্রাণ নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিএনপি সবার আগে সম্পর্কে বিশ্বাসী, কারো সঙ্গে বিশেষ সম্পর্ক নয়, জানালেন দলটির স্থায়ী কমিটি এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কির সঙ্গে বৈঠকে শেষে একথা বলেন তিনি। জানান হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। অন্যান্যর মতো রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। এ সময় অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে সংস্কার কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা জানান আমির খসরু। দেশের স্বার্থে কিছু মৌলিক বিষয়ে সবাইকে এক জায়গায় আসতে হবে, এ নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেন বেশ কয়েকজন সিনিয়র নেতা। সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। একটা সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। একটা নির্ধারিত সময়ে আমরা হয়তো বা সুষ্ঠু নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো করা দরকার নির্বাচনের বিষয়ে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিহতদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করবে জামায়াত ইসলামী। সকালে সিদ্ধিরগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছাত্র জনতার আন্দোলনে জাতি ধর্ম বর্ণ কোনো ব্যবধান ছিল না। এ জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী। সারা দেশে যারা নিহত নিখোঁজ হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করছে জামায়াত। শহীদ পরিবারের জন্য প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হবে বলেও জানান জামায়াত আমির। যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন, অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায়, কোনো স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের সন্তানরা লড়াই করেছে একটা বৈষম্যহীন সমতা ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজের জন্য।
আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের কৌশলে ভারতে নিরাপদ আশ্রয়ে পাঠাতে তৎপর স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান। শ্বশুর স্বৈরাচার সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশনায় এসব করছেন তিনি। জামাই শ্বশুরের নানা অনিয়ম দুর্নীতির তথ্য এসেছে দেশ টেলিভিশনের হাতে। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসানের সহায়তায় এমি আজিমের রিপোর্ট। হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামাই বর্তমান স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান। সরকার পতনের পর ৮ আগস্ট তড়িঘড়ি করে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছাত্রলীগ নেত্রী ফাতেমা আক্তার লাভলিকে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন জিল্লুর। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের নির্দেশনায় স্থলবন্দর থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের ভারত পাঠান জিল্লুর ও লাভলি। জিল্লুর রহমান ওনার বিরুদ্ধে সরকার পতনের পরে ৮ তারিখ উনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি ফাতেমা আক্তার লাভলিকে একটি কর্মস্থলে নিয়োগ করেছেন, যেটি হচ্ছে বেনাপুল স্থলবন্দর ওইখানে। আর ওনার ভাতিজাকেও নিয়োগ করেছেন তামাবিল স্থলবন্দরে। যার এর নিয়োগের মূল কারণ হচ্ছে ওনাদের এই দুজনের মাধ্যমে আওয়ামী লীগের বা স্বৈরাচার সরকারের যে দূষররা আছে ওদেরকে ভারত পাচার করার জন্য মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারতে পাচার করার সুব্যবস্থার কারণে। শ্বশুর জামাইয়ের অনিয়ম দুর্নীতি নতুন নয়। সুনামগঞ্জে মসজিদ মাদ্রাসার আড়ালে করতেন জমি দখল। তাদের হাত থেকে বাঁচতে ২০১৭ সালে থানা পুলিশের দ্বারস্থ হয় স্থানীয়রা। বিচার না পেয়ে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দেয় অনেকে। সেখানেও বিচার না পেয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছেও দেয়া হয় অভিযোগ। তবে আওয়ামী সরকারের মন্ত্রী আর তখন তার জামাই সচিব হওয়ায় কোনো সুরাহা হয়নি। উল্টো অভিযোগকারীরা বারবার আহত হয়েছে তাদের লাঠিয়াল বাহিনীর হাতে। ভূমি অফিসে ৩৮ দাগের উপরে অবজেকশন দিয়া আমার ৩৭ এবং ৩৮ দাগ উনি ওনার ক্ষমতা বলে উনি আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি আইনে কোনো ইয়া করছে না, আমার পুলিশিভাবে বিভিন্নভাবে হেরানি করা হয়েছে। ওনার প্রভাবে কেউ কথা কইতে পারছে না। তখন ওনার শ্বশুর আসলে আওয়ামী লীগের মন্ত্রী, উনি প্রশাসনিক কর্মকর্তা ছিল, একজন ডিসি ছিল। এই ডিসি থাকাকালীন সময় উনি জোর খাটাইয়া একদিকে ওনার প্রশাসনিক ক্ষমতা, একদিকে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ ওনার লোক আছে, আর শ্বশুরের প্রভাব খাটাইয়া এই জায়গাটা জোর করে লিয়ে গেছে। ওনার শ্বশুরের লোকে মন্ত্রী ছিল, আমরা কিছু করতে পারছি না। আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করাইছি। উনি বহুত জায়গা হল কী করছে, মানুষের লুটা নিছে, আমার জায়গাও নিছে। স্থলবন্দরকে লুটের রাজত্ব বানাতে জামাই জিল্লুরকে তদবির করে ২০২৩ সালে স্থলবন্দরের চেয়ারম্যান বানান হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে শত কোটি টাকার সরকারি জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন ১২ চিকিৎসক। বক্ষব্যাধি হাসপাতালের জন্য ওই জমি ১৯৬১ সালে অধিগ্রহণ করে সরকার। ভবনের নির্মাণ কাজ শুরুর আগে সেখানে বসবাস করতেন ওই হাসপাতালের কর্মচারীরা। কাজী সাহেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজশাহীর ব্যস্ততম লক্ষ্মীপুরের ক্লিনিক পাড়া পুরো এলাকা জুড়ে গড়ে উঠেছে চিকিৎসা সেবার নানা প্রতিষ্ঠান। এখানেই প্রায় ১০০ কোটি টাকা মূল্যের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন চিকিৎসকদের একটি সিন্ডিকেট। রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালের জন্য এই জায়গা সরকার অধিগ্রহণ করেছে ১৯৬১ সালে। সেই জমিতে পাশাপাশি দুটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে প্রভাবশালীদের প্রশ্রয়ে। মানে বড় বড় নেতাগুলো ধরে এরা এখানে বসত বাড়ি ছিল, সবকে তুলে দিয়েছে ভয়ভীতি দেখিয়ে। এটা অরিজিনাল টিবি হাসপাতালের জায়গা। আমরা ছোট থেকে এখানে মানুষ হয়েছি, এখানে বড় হয়েছি। এখানে আগে অনেক মানুষ ছিল যারা এখানে বাস করতো। আওয়ামী লীগের একটা গুন্ডা ছিল, নাম হলো রুবেল। এই রুবেলই আপনার বেশি সেন্টার দিয়েছে ওদেরকে, বুঝছেন? ডাক্তার মাক্তার কাছে টাকা লিয়েছে ৪০ লাখ ৫০ লাখ। সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা টিবি হসপিটালে গেছি, কোনো অফিসার আমাদেরকে হেল্প করেনি ভয়ে। বক্ষব্যাধি হাসপাতাল ওই জমির মালিকানা পেতে স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে, আশ্রয় নিয়েছে আদালতে। তারপরও ভবন নির্মাণ কাজ বন্ধ হয়নি। আমাদের অফিসে যে কাগজপত্র সংরক্ষিত আছে দেখলাম, সেই কাগজপত্র খুঁজে দেখলাম যে 1960 এবং 61 সালে এলএ কেসের মাধ্যমে 158 নম্বর এলএ কেসের মাধ্যমে অধিগ্রহণ করে বক্ষব্যাধি হাসপাতাল জমিটি প্রাপ্ত হয়। সিনিয়র সহকারী জজ, রাজশাহী সদর, এই আসনে আমরা একটি মামলা করেছি। এই তফসিল সম্পত্তি নিয়ে সদর সহকারী আদালতে
জিপি সাহেবের অনুমতিক্রমে একটা সরকারি পক্ষে আমি মামলা দায়ের করেছি। জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমি দায়িত্ব দিচ্ছি। খতিয়ে দেখে আমরা দেখব যে সরকারি মালিকানাধীন যদি হয় তাহলে সেখানে ব্যক্তিগতভাবে স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। আমরা সেটি সরাসরি সরকারের দৃষ্টিতে আনবো। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ভবন নির্মাণকারী চিকিৎসক মোজাম্মেল হক। তদবির করেছেন প্রতিবেদন না করতে। 2022 সালে বক্ষব্যাধি হাসপাতালের 16 শতক জায়গা 12 চিকিৎসক কিনেছেন বলে দাবি করেন। গত বছর থেকে সেই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। লক্ষ্মীপুরে সন্ত্রাস, দখল বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু ও তার পরিবার। তাদের সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ লক্ষ্মীপুরবাসী। কথিত আছে এমন কোনো অপরাধ নেই যা টিপুর পরিবার করেনি। বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসি হয় তার ভাই বিপ্লবের। সেই সাজা থেকে মুক্তি পান রাষ্ট্রপতির ক্ষমায়। সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে তথাকথিত গডফাদার তাহিরের ছেলে সালাউদ্দিন টিপু গেল 4 আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি 4 ঘন্টা ধরে নির্বিচারে গুলি চালান ছাত্রদের উপর। যুবলীগ নেতা টিপু বাহিনীর গুলিতে সেদিন 4 ছাত্র সহ নিহত হন 12 জন। গুলিবিদ্ধ হন কয়েকশো ছাত্র জনতা। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যুবলীগ নেতা টিপুর বাবা আবু তাহের ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র। 2014 থেকে টানা 10 বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন টিপু। এই সময় টিপুর পরিবার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দখল বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে। নির্বাচিত হয়ে সাধারণ মানুষের উপর সবসময় নির্যাতন, অবিচার, অত্যাচার করেছে। তার বাবা আহমেদ তাহেরও এইভাবে অত্যাচার, অবিচার করেছে। তার পুরো পরিবারই একই অবস্থা। সে তার বন্দুক দিয়ে, নিজস্ব ব্যক্তিগত বন্দুক দিয়ে এবং অবৈধ বন্দুক দিয়ে সেদিন ছাত্র জনতার উপরে যেভাবে গুলি ছুটছে এবং চারজন সাধারণ ছাত্র মারা গেছে এবং শত শত মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। 2012 সালে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের মৃত্যুর পর নির্বাচন ছাড়াই সভাপতির পদ দখল করে বসে সালাউদ্দিন টিপু। 15 বছর প্রভাব বিস্তার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তার পরিবার। টিপু বিভিন্ন সময়ে অবৈধভাবে নির্বাচনে এসে জমি দখল, ব্যবসা, চাঁদাবাজি, বাজার ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে বণিক সমিতি দখল সহ শহরে তার কয়েকটা বাড়ি পর্যন্ত আছে, এত পরিমাণ লুট করছে। পৌর এলাকায় টিপু পরিবারের রয়েছে একাধিক বাড়ি। ঢাকায় 8টি ফ্ল্যাট, রাজধানীর মিরপুর ও বনশ্রীতে 4টি বাড়ি। এর বাইরে মিরপুরে আছে 25 কাঠার উপর একটি মার্কেট। এছাড়া কক্সবাজারে আছে 3 স্টার মানের 3টি হোটেলের মালিকানা। এই পরিবারের কালো সম্পদ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। ভারতের পশ্চিমবঙ্গে তাদের একটি বাড়ি রয়েছে বলেও জানা যায়। এছাড়া টিপুর ব্যবসা রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাইয়ে। আবু তাহের ও তার ছেলে সালাউদ্দিন টিপু লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শিবির নেতা মহসিন জায়েদ হত্যা মামলায় জেল খেটে 2009 সালে বের হন। অবশ্য জেলেই থাকতে হয় তাহেরের বড় ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আফতাবউদ্দিন বিপ্লব ওরফে বড় মিয়াকে। পরে 2015-তে জেলখানার ভিতর বিয়ে ও বাসর করে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে বড় মিয়া। পরে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আফতাবের ফাঁসি ও অন্য আরেকটি মামলার 14 বছরের সাজা মওকুফ করেন। স্বৈরাচার হাসিনার শাসনামলের 15 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে লক্ষ্মীপুরের এই টিপু পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।